मेरे प्यारे देशवासियों আমার मन প্রিয় की দেশবাসী, মনের কথায় আপনাদের সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাই। আজ এই আলোচনা শুরু করতে গিয়ে মন ও মস্তিষ্কে কত না ভাবনা জেগে উঠছে। আমারও আপনাদের মনের কথার এই একসঙ্গে পথ চলা তার ৯৯তম পর্বে এসে পৌঁছেছে। সাধারণত আমরা শুনি যে ৯৯-এর গেঁড়ও খুবই কঠিন হয়। ক্রিকেটে তো নার্ভাস 90sকে অত্যন্ত কঠিন পর্যায় বলে মনে করা হয়, কিন্তু যেখানে ভারতের প্রত্যেক মানুষের মনের কথা থাকে সেখানকার প্রেরণাই কিছুটা অন্যরকম হয়। আমি অত্যন্ত আনন্দিত যে মনের কথার ১০০তম পর্ব নিয়ে দেশের মানুষের মনে অনেক উৎসাহ রয়েছে। আমি অনেক বার্তা পাচ্ছি, ফোন আসছে। আজ যখন আমরা স্বাধীনতার অমৃতকাল উদযাপন করছি, নতুন নতুন সংকল্প নিয়ে এগিয়ে চলেছি, তখন ১০০তম মনের কথা নিয়ে আপনাদের পরামর্শ, আপনাদের ভাবনা চিন্তা জানতে আমি অত্যন্ত উৎসুক। আপনাদের এই ধরনের পরামর্শের জন্য আমি অধীরভাবে অপেক্ষা করছি। এমনিতে তো সবসময় অপেক্ষা থাকে, কিন্তু এবার একটু বেশি অপেক্ষা। আপনাদের এই পরামর্শ আর ভাবনাই ৩০শে এপ্রিলে অনুষ্ঠিতব্য ১০০তম মনের কথাকে আরও স্মরণীয় করে তুলবে। আমার প্রিয় দেশবাসী, মনের কথায় আমরা এরকম কয়েক হাজার মানুষের কথা আলোচনা করেছি যাঁরা অন্যের সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেন। অনেক মানুষ এমন রয়েছেন যাঁরা শিশুকন্যাদের শিক্ষিত করতে নিজের সমস্ত পেনশনের টাকা খরচ করেন। কেউ বা নিজের জীবনের উপার্জন পরিবেশ এবং জীবের সেবায় সমর্পণ করেন। আমাদের দেশে পরমার্থকে এত উচ্চস্থান দেওয়া হয়েছে যে অপরের সুখের জন্য মানুষ নিজের সর্বস্ব দান করতেও সংকোচ করেন না। আর সেজন্যই তো আমাদের ছোটবেলাতেই শিবি এবং দধিচির মতো অঙ্গদানকারীদের গাঁথা শোনানো হয়। বন্ধুগণ, আধুনিক মেডিকেল সায়েন্সের এই পর্যায়ে অর্গান ডোনেশন কাউকে জীবনদানের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে। বলা হয়, যখন এক ব্যক্তির মৃত্যুর পর তার শরীর দান করা হয়, তার মাধ্যমে ৮ থেকে ৯ জনের একটি নতুন জীবন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। খুশির কথা হলো যে আজ দেশে অর্গান ডোনেশনের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। ২০১৩ সালে আমাদের দেশে অর্গান ডোনেশনের ৫,০০০-এরও কম কেসেস ছিল, কিন্তু ২০২২-এ এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫,০০০-এর থেকেও বেশি হয়েছে। অর্গান ডোনেশনকারী ব্যক্তিরা, তাঁদের পরিবার প্রকৃতই অত্যন্ত পুণ্যের কাজ করছেন। বন্ধুগণ, দীর্ঘকাল ধরেই আমার ইচ্ছে ছিল যে আমি এরকম পুণ্য কাজ করা মানুষদের মনের কথা জানব আর তা দেশবাসীর সঙ্গেও শেয়ার করব। আর সেজন্যে আজ মনের কথায় আমাদের একটি মিষ্টি মেয়ে, একটি সুন্দর পুতুলের বাবা ও তার মাকে আমাদের সঙ্গে যুক্ত করতে চলেছি। বাবার নাম হলো সুখবীর সিং সান্ধুজি আর মায়ের নাম হলো সুপ্রীত কৌরজি। এই পরিবার পাঞ্জাবের অমৃতসরে থাকে। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনার পর তাদের একটি খুব সুন্দর মিষ্টি মেয়ে হয়। বাড়ির সবাই অনেক ভালোবেসে নাম রাখে আবাবত কৌর। আবাবত মানে অন্যের সেবা করা, অপরের কষ্ট দূর করা। আবাবতের যখন মাত্র ৩৯ দিন বয়স, তখনই সে এই দুনিয়া ছেড়ে চলে যায়, চিরদিনের জন্য চলে যায়। কিন্তু সুখবীর সিং সান্ধুজি এবং তার পত্নী সুপ্রীত কৌরজি এবং তার পরিবার অত্যন্ত প্রেরণাদায়ক সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্ত হল ৩৯ দিন বয়সী কন্যার অঙ্গদানের, অর্গান ডোনেশনের। আমাদের সঙ্গে এই সময় ফোন লাইনে সুখবীর সিং এবং
তার স্ত্রী রয়েছেন। আসুন তাঁদের সঙ্গে কথা বলে নিই। मौजूद है। आइए उनसे बात करते हैं। सुखबीर जी नमस्ते। नमस्ते माननीय प्रधानमंत्री जी, सत श्री अकाल। सत श्री अकाल जी, सत श्री अकाल जी। सुखबीर जी, मैं आज मन की बात के संबंध में सोच रहा था तो मुझे लगा कि अबाबत की बात इतनी प्रेरक है, वो आप ही के मुंह से सुनूं, क्योंकि घर में बेटी का जन्म जब होता है तो अनेक सपने, अनेक खुशियां लेकर आता है। लेकिन बेटी इतनी जल्दी चली जाए, वो कष्ट कितना भयंकर होगा, उसका भी मैं अंदाज लगा सकता हूँ। जिस प्रकार से आपने फैसला लिया, तो मैं सारी बात जानना चाहता हूँ जी। सर, भगवान ने बहुत अच्छा बच्चा दिया था हमें। बहुत प्यारी गुड़िया हमारे घर में आई थी। उसके पैदा होते ही हमें पता चला कि उसके दिमाग में एक ऐसा नाड़ियों का गुच्छा बना हुआ है जिसकी वजह से उसके दिल का आकार बड़ा हो रहा है। तो हम हैरान हो गए कि बच्चे की सेहत इतनी अच्छी है, इतना खूबसूरत बच्चा है और इतनी बड़ी समस्या लेकर पैदा हुआ है। तो पहले 24 दिन तक तो बहुत ठीक रहा बच्चा, बिल्कुल नॉर्मल रहा। अचानक उसका दिल एकदम काम करना बंद हो गया। तो हम जल्दी से उसको हॉस्पिटल लेके गए। वहां डॉक्टरों ने उसको रिवाइव तो कर दिया, लेकिन समझने में टाइम लगा कि इसको क्या दिक्कत आई, इतनी बड़ी दिक्कत के छोटा सा बच्चा और अचानक दिल का दौरा पड़ गया। तो हम उसको इलाज के लिए पीजीआई चंडीगढ़ ले गए। वहां बड़ी बहादुरी से उस बच्चे ने इलाज के लिए संघर्ष किया, लेकिन बीमारी ऐसी थी कि उसका इलाज इतनी छोटी उम्र में संभव नहीं था। डॉक्टरों ने बहुत कोशिश की कि उसको रिवाइव करवाया जाए। अगर 6 महीने के आसपास बच्चा चला जाए तो उसका ऑपरेशन करने की सोची जा सकती थी, लेकिन भगवान को कुछ और मंजूर था। उन्होंने केवल 39 डेज की जब हुई तो डॉक्टर्स ने कहा कि इसको दोबारा दिल का दौरा पड़ा है, अब उम्मीद बहुत कम रह गई है। तो हम दोनों मियाँ बीवी रोते हुए इस निर्णय पे पहुंचे कि हमने देखा था उसको बहादुरी से जूझते हुए, बार बार ऐसे लग रहा था जैसे कि अब चला जाएगी, लेकिन फिर रिवाइव कर रही थी। तो हमें लगा कि इस बच्चे का यहाँ आने का कोई मकसद है। तो उन्होंने जब बिल्कुल ही जवाब दे दिया तो हम दोनों ने डिसाइड किया कि क्यों ना हम इस बच्चे के ऑर्गन डोनेट कर दें, शायद किसी और की जिंदगी में उजाला आ जाए। फिर हमने पीजीआई के जो एडमिनिस्ट्रेटिव ब्लॉक है उनमें संपर्क किया और उन्होंने हमें गाइड किया कि इतने छोटे बच्चे के केवल किडनीज ही दी जा सकती हैं। परमात्मा ने हिम्मत दी, गुरु नानक साहब का फलसफा है, इसी सोच से हमने डिसीजन ले लिया जी। नहीं, गुरुओं ने जो शिक्षा दी है उसको आपने जी करके दिखाया जी। सुरप्रीत जी हैं क्या, उनसे बात हो सकती है? जी सर। हेलो। सुरप्रीत जी, मैं आपको प्रणाम करता हूँ। नमस्कार सर, नमस्कार सर। ये हमारे लिए बड़ी गर्व की बात है कि आप हमसे बात कर रहे हैं। आपने इतना बड़ा काम किया है और मैं मानता हूँ देश ये सारी बातें जब सुनेगा तो बहुत लोग किसी की जिंदगी बचाने के लिए आगे आएंगे। अबाबत का ये योगदान है, ये बहुत बड़ा है जी। सर, ये भी गुरु नानक पातशाह जी की शायद बख्शिश थी कि उन्होंने हिम्मत दी ऐसा डिसीजन लेने में। गुरुओं की कृपा के बिना तो कुछ हो ही नहीं सकता जी। बिल्कुल सर, बिल्कुल। सुखबीर जी, जब आप अस्पताल में होंगे और ये हिला देने वाला समाचार जब डॉक्टर ने आपको दिया, उसके बाद भी आपने स्वस्थ मन से, आपने और आपकी श्रीमती जी ने इतना बड़ा निर्णय किया। गुरुओं की सीख तो है ही है, लेकिन आपके मन में इतना बड़ा उदार विचार, और सचमुच में अबाबत का जो अर्थ सामान्य भाषा में कहे तो मददगार होता है, ये काम कर दिया। ये उस पल को मैं सुनना चाहता हूँ जी। सर, एक्चुअली हमारे एक फैमिली फ्रेंड है प्रिया जी, उन्होंने अपने ऑर्गन डोनेट किए थे। उनसे भी हमें प्रेरणा मिली। तो उस समय तो हमें लगा कि शरीर जो है पंच तत्व में विलीन हो जाएगा। जो कोई बिछड़ जाता है, चला जाता है, तो उसका शरीर को जला दिया जाता है या दबा दिया जाता है। लेकिन अगर उसके ऑर्गन किसी के काम आ जाए तो ये भले का ही काम है। और उस समय हमें और गर्व महसूस हुआ जब डॉक्टर्स ने ये बताया हमें कि आपकी बेटी इंडिया की यंगेस्ट डोनर बनी है जिसके ऑर्गन सक्सेसफुली ट्रांसप्लांट हुए। तो हमारा सर गर्व से ऊंचा हो गया कि जो नाम हम अपने पेरेंट्स का इस उम्र तक नहीं कर पाए, एक छोटा सा बच्चा आके इतने दिनों में हमारा नाम ऊंचा कर गया। और इससे और बड़ी बात है कि आज आपसे बात हो रही है इस विषय पे, हम प्राउड फील कर रहे हैं।
सुखबीर जी, आज आपकी बेटी का सिर्फ एक अंग जीवित है ऐसा नहीं है। आपकी बेटी मानवता की अमर गाथा की अमर यात्री बन गई है। अपने शरीर के अंश के जरिए वो आज भी उपस्थित है। इस नेक कार्य के लिए मैं आपकी, आपकी श्रीमती जी की, आपके परिवार की सराहना करता हूं। थैंक यू सर। বন্ধুগণ, অর্গান ডোনেশনের জন্য সবচাইতে বড় উদ্দীপনা এটাই থাকে যে চলে যাওয়ার সময়ও কারো উপকার করা, কারো জীবন বাঁচানো। যাঁরা অর্গান ডোনেশনের অপেক্ষায় থাকেন তাঁরা জানেন যে অপেক্ষার এক একটি মুহূর্ত কাটানো কত কঠিন হয়। আর এক্ষেত্রে যখন কোনো অঙ্গদান বা দেহদানকারী পাওয়া যায় তখন তার মধ্যে ঈশ্বরের স্বরূপই প্রত্যক্ষ করা যায়। ঝাড়খণ্ডের বাসিন্দা স্নেহলতা চৌধুরীজিও এমনই ছিলেন যিনি ঈশ্বর হয়ে অন্যদের নতুন জীবন দিয়েছেন। ৬৩ বছর বয়সী স্নেহলতা চৌধুরীজিও নিজের হার্ট, কিডনি এবং লিভার দান করে গেছেন। আজ মনের কথায় তাঁর ছেলে অভিজিৎ চৌধুরীজি আমাদের সঙ্গে রয়েছেন। আসুন তাঁর কথা শুনে নিই। अभिजीत जी नमस्कार। प्रणाम सर। अभिजीत जी, आप एक ऐसी माँ के बेटे हैं जिसने आपको जन्म देकर एक प्रकार से जीवन तो दिया ही, लेकिन और जो अपनी मृत्यु के बाद भी आपकी माता जी कई लोगों को जीवन दे करके गई। एक पुत्र के नाते अभिजीत आप जरूर गर्व अनुभव करते होंगे। हाँ जी सर। आप अपनी माता जी के बारे में जरा बताइए, किन परिस्थितियों में ऑर्गन डोनेशन का फैसला लिया गया? मेरी माता जी सरायकेला बोल के एक छोटा सा गांव है झारखंड में, वहां पे मेरे मम्मी पापा दोनों रहते हैं। ये पिछले 25 साल से लगातार मॉर्निंग वॉक करती थी और अपने हैबिट के अनुसार सुबह 4 बजे अपने मॉर्निंग वॉक के लिए निकली थी। उस समय एक मोटरसाइकिल वाले ने इनको पीछे से धक्का मारा और वो उसी समय गिर गई, जिससे उनको सर पे बहुत ज्यादा चोट लगा। तुरंत हम लोगों ने उनको सदर अस्पताल सरायकेला ले गए, जहां डॉक्टर साहब ने उनकी मरहम पट्टी की, पर खून बहुत निकल रहा था और उनको कोई सेंस नहीं था। तुरंत हम लोगों ने उनको टाटा मेन हॉस्पिटल लेके चले गए। वहां उनकी सर्जरी हुई। 48 घंटे के ऑब्जर्वेशन के बाद डॉक्टर साहब ने बोला कि वहां पे चांसेस बहुत कम है। फिर हमने उनको एयरलिफ्ट करके एम्स दिल्ली लेके आए हम लोग। यहाँ पे उनकी ट्रीटमेंट हुई तकरीबन 7-8 दिन। उसके बाद पोजीशन ठीक था। एक दिन उनका ब्लड प्रेशर काफी गिर गया। उसके बाद पता चला उनकी ब्रेन डेथ हो गई है। तब फिर डॉक्टर साहब हमें प्रोटोकॉल के हिसाब ब्रीफ कर रहे थे ऑर्गन डोनेशन के बारे में। हम अपने पिताजी को शायद ये नहीं बता पाते कि ऑर्गन डोनेशन टाइप का भी कोई चीज होता है, क्योंकि हमें लगा वो उस बात को एब्जॉर्ब नहीं कर पाएंगे। उनके दिमाग से हम ये निकालना चाहते थे कि ऐसा कुछ चल रहा है। जैसे हमने उनको बोला कि ऑर्गन डोनेशन की बातें चल रही है, तब उन्होंने बोला कि नहीं नहीं, ये मम्मी का बहुत मन था और हमें ये करना है। हम काफी निराश थे उस समय तक, जब तक हमें ये पता चला था कि मम्मी नहीं बच सकेगी। पर जैसे ही ये ऑर्गन डोनेशन वाला डिस्कशन चालू हुआ, वो निराशा एक बहुत ही पॉजिटिव साइड चला गया और हम काफी अच्छे, एक बहुत ही पॉजिटिव एनवायरनमेंट में आ गए। उसको करते करते फिर हम लोग रात में 8 बजे काउंसलिंग हुई। दूसरे दिन हम लोगों ने ऑर्गन डोनेशन किया। इसमें मम्मी का एक सोच बहुत बड़ा था कि पहले वो काफी नेत्रदान और इन चीजों में, सोशल एक्टिविटीज में ये बहुत एक्टिव थी। शायद यही सोच को लेकर के ये इतना बड़ा चीज हम लोग कर पाए। और मेरे पिताजी का जो डिसीजन मेकिंग था इस चीज के बारे में, इस कारण से ये चीज हो पाया। कितने लोगों को काम आया अंग? इनका हार्ट, 2 किडनी, लिवर और दोनों आंख, ये डोनेशन हुआ था। तो 4 लोगों की जान और 2 जनों को आंख मिला है। अभिजीत जी, आपके पिताजी और माताजी दोनों नमन के अधिकारी हैं। मैं उनको प्रणाम करता हूँ। और आपके पिताजी ने इतने बड़े निर्णय में आप परिवारजनों का नेतृत्व किया, ये वाकई बहुत ही प्रेरक है। और मैं मानता हूँ कि माँ तो माँ ही होती है, माँ एक अपने आप में प्रेरणा भी होती है, लेकिन माँ जो परंपराएं छोड़ करके जाती है, वो पीढ़ी दर पीढ़ी एक बहुत बड़ी ताकत बन जाती है। अंगदान के लिए आपकी माता जी की प्रेरणा आज पूरे देश तक पहुंच रही है। मैं आपके इस पवित्र कार्य और महान कार्य के लिए आपके पूरे परिवार को बहुत बहुत बधाई देता हूं। अभिजीत जी, धन्यवाद जी, और आपके पिताजी को हमारे प्रणाम जरूर कह देना। जरूर जरूर, थैंक यू। বন্ধুগণ,
৩৯ দিন বয়সী অবাবাত কৌর হোক কিংবা ৬৩ বছর বয়সী স্নেহলতা চৌধুরী, তাঁদের মতো দানবীর জীবনের গুরুত্ব বুঝিয়ে যান। আমাদের দেশে আজ বৃহৎ সংখ্যক এমন অসুস্থরা রয়েছেন যাঁরা সুস্থ জীবনের আশায় কোনো অর্গান ডোনেটকারীর জন্য প্রতীক্ষা করছেন। আমি আনন্দিত যে অঙ্গদানকে সহজ করতে এবং উৎসাহিত করতে সারা দেশে একরকম পলিসি প্রণয়নের প্রক্রিয়া চলছে। সেই লক্ষ্যে রাজ্যগুলির ডোমিসাইলের শর্তকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এখন দেশের যে কোনো রাজ্যে গিয়ে রোগীরা অর্গান পাওয়ার জন্য রেজিস্টার করাতে পারবেন। সরকার অর্গান ডোনেশনের জন্য ৬৫ বছরের কম বয়সীর বয়সসীমাকেও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রচেষ্টাগুলির মাঝে আমার দেশবাসীর প্রতি অনুরোধ হলো যে অর্গান ডোনাররা বেশি বেশি করে এগিয়ে আসুন। আপনাদের একটি সিদ্ধান্ত অনেক মানুষের জীবন বাঁচাতে পারে, জীবন গড়ে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, এটা নবরাত্রির সময়, শক্তির উপাসনার সময়। আজ ভারতের যে ক্ষমতা নতুন করে উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছে, তাতে বিরাট বড় ভূমিকা আমাদের নারী শক্তির। খুব সম্প্রতি এমন কতই না উদাহরণ আমাদের সামনে এসেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় এশিয়ার প্রথম লোকো পাইলট সুরেখা যাদবকে দেখেছেন। সুরেখাজি আরও একটি কীর্তি স্থাপন করে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম মহিলা লোকো পাইলট হয়ে গিয়েছেন। এই মাসেই প্রডিউসার গুনিত মুঙ্গা আর ডাইরেক্টর কার্তিকি গঞ্জালভেসের ডকুমেন্টারি এলিফ্যান্ট হুইসপার্স তো অস্কার জিতে দেশের নাম উজ্জ্বল করেছে। দেশের জন্য আরেক প্রাপ্তি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সায়েন্টিস্ট বোন জ্যোতির্ময়ী মোহান্তিও রয়েছেন। জ্যোতির্ময়ীজি কেমিস্ট্রি আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে IUPAC এর বিশেষ অ্যাওয়ার্ড পেয়েছেন। এই বছরের শুরুতেই ভারতের আন্ডার-19 ক্রিকেট টিম T20 ওয়ার্ল্ড কাপ জিতে ইতিহাস রচনা করেছে। যদি রাজনীতির ক্ষেত্রেও দেখেন তো এর সূত্রপাত হয়েছে নাগাল্যান্ডে। নাগাল্যান্ডের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবার দুজন মহিলা বিধায়ক জিতে বিধানসভায় পৌঁছেছেন। তাদের একজনকে নাগাল্যান্ড সরকারের মন্ত্রী করা হয়েছে। অর্থাৎ রাজ্যের লোকেরাই প্রথম একজন মহিলা মন্ত্রীকে পেলেন। বন্ধুরা, কিছুদিন আগে আমার সাক্ষাৎ হয়েছে সেই সাহসী মেয়েদের সঙ্গে যারা তুরস্কে ভয়ানক ভূমিকম্পের পর সেখানকার লোকেদের সহায়তা দেওয়ার জন্য গিয়েছিলেন। এরা সবাই NDRF-এর প্রতিনিধি দলে ছিলেন। তাদের সাহস আর কুশলতা গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছে। ভারত UN মিশনের অধীনে শান্তি বাহিনীতে উইমেন অনলি প্ল্যাটুন মোতায়েন করেছিল। আজ দেশের মেয়েরা আমাদের সেনাবাহিনীতে নিজেদের শৌর্যের পতাকা উচ্চে তুলে ধরছেন। গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামি কমব্যাট ইউনিটে কমান্ড অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্ত প্রথম মহিলা বায়ুসেনা অফিসার হয়েছেন। তার প্রায় ৩,০০০ ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্স রয়েছে। আর এইভাবেই ভারতীয় সেনার সাহসী ক্যাপ্টেন শিবা চৌহান সিয়াচেনে মোতায়েন হওয়া প্রথম মহিলা অফিসার। সিয়াচেন, যেখানে তাপমাত্রা -60 ডিগ্রি পর্যন্ত চলে যায়, সেখানে শিবা ৩ মাস মোতায়েন থাকবেন। বন্ধুরা, এই লিস্ট এতই লম্বা যে এখানে সবার আলোচনা করা কঠিন। এমনই সব মহিলারা, আমাদের মেয়েরা, আজ ভারত আর ভারতের স্বপ্নকে শক্তি দিচ্ছেন। নারী শক্তির এই প্রেরণাই বিকশিত ভারতের প্রাণবায়ু। আমার প্রিয় দেশবাসী, এই সময়ে গোটা বিশ্বে স্বচ্ছ শক্তি, রিনিউয়েবল এনার্জি নিয়ে খুব চর্চা হচ্ছে।
আমি যখন বিশ্বের মানুষের সঙ্গে দেখা করি তখন এই ক্ষেত্রে ভারতের অভূতপূর্ব সাফল্যের আলোচনা অবশ্যই হবে। বিশেষত ভারত সোলার এনার্জির ক্ষেত্রে যে দ্রুত গতিতে আগে গিয়েছে সেটা এক অর্থে বিরাট বড় সাফল্য। ভারতের লোকেদের শতাব্দীর পর শতাব্দী সূর্যের সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। আমাদের এখানে সৌরশক্তির বিষয়ে যে বৈজ্ঞানিক ধারণা রয়েছে, সূর্য উপাসনার যে পরম্পরা রয়েছে, তা অন্যান্য জায়গায় কমই দেখা গিয়েছে। আমার আনন্দ যে আজ প্রত্যেক দেশবাসী সৌরশক্তির গুরুত্ব বুঝতে পারছেন আর ক্লিন এনার্জিতে নিজেরা অংশগ্রহণ করতে চান। সম্মিলিত প্রয়াসের এই স্পিরিট আজ ভারতের সোলার মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহারাষ্ট্রের পুনেতে এমনই একটি সুন্দর উদাহরণ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এখানে এমএসআর অলিভ হাউজিং সোসাইটির লোকেরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সোসাইটির খাওয়ার জল, লিফট আর আলোর মতো সকলের ব্যবহারের জিনিসগুলি এবার থেকে সোলার এনার্জির মাধ্যমে চালাবে। এরপর সোসাইটির সকলে মিলে সোলার প্যানেল বসান। আজ সেই সোলার প্যানেলসের দ্বারা প্রত্যেক বছর প্রায় 90,000 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এভাবে প্রত্যেক বছর প্রায় 40,000 টাকা বাঁচানো যাচ্ছে। এই ব্যয় সংকোচের লাভ সোসাইটির সকলে পাচ্ছেন। বন্ধুরা, পুনের মতোই দমন দিউয়ের মধ্যে যে দিউ আছে, যেটি একটি আলাদা জেলা, সেখানকার লোকেরা একটি অদ্ভুত কাজ করে দেখিয়েছেন। আপনারা জানেন যে দিউ হল সোমনাথের পাশে। দিউ হল ভারতের একমাত্র জেলা যেখানে দিনের বেলা সব কাজ 100% ক্লিন এনার্জি ব্যবহার করে হয়। দিউয়ের এই সাফল্যের মন্ত্র সকলের প্রচেষ্টাই। একটা সময় এখানে বিদ্যুৎ উৎপাদনের খুবই সংকট ছিল। মানুষ এই সংকটের সমাধানের জন্য সোলার এনার্জিকে বেছে নিয়েছে। এখানে অনুর্বর জমি ও আর কিছু বিল্ডিংসে সোলার প্যানেলস লাগানো হয়েছে। এই প্যানেলস দিয়ে দিউতে দিনের বেলা যতটা বিদ্যুৎ দরকার হয় তার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। এই সোলার প্রজেক্ট দিয়ে বিদ্যুৎ কেনার জন্য খরচ বাবদ প্রায় 52 কোটি টাকা বাঁচানো যাচ্ছে। আর এর মাধ্যমে পরিবেশেরও সংরক্ষণ হচ্ছে। বন্ধুরা, পুনে আর দিউ যা করে দেখিয়েছে, এমন প্রচেষ্টা সারা দেশে আরও কিছু জায়গাতেও হচ্ছে। এর থেকে জানা যায় প্রকৃতি ও পরিবেশের বিষয়ে আমরা ভারতীয়রা কতটা সংবেদনশীল আর আমাদের দেশ কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই সজাগ। আমি এই রকম সকল প্রয়াসের অন্তর থেকে প্রশংসা করছি। আমার প্রিয় দেশবাসী, আমাদের দেশে সময়ের সঙ্গে সঙ্গে স্থিতি ও পরিস্থিতি অনুসারে অনেক পরম্পরা বিকশিত হয়েছে। আর এই পরম্পরাগুলি আমাদের সংস্কৃতির শক্তি বাড়ায় আর তাকে নিত্য নতুন প্রাণ শক্তি দেয়। কয়েক মাস আগে এমনই একটি পরম্পরা শুরু হয়েছে কাশীতে। কাশী তামিল সঙ্গমের সময় কাশী আর তামিল ক্ষেত্রের সঙ্গে বহু শতাব্দী ধরে চলে আসা ঐতিহাসিক আর সাংস্কৃতিক সম্পর্ক সেলিব্রেট করা হয়েছে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনা আমাদের দেশকে শক্তি দেয়। আমরা যখন একে অপরকে জানতে পারি, শিখতে পারি, তখন ঐক্যের এই ভাবনা আরও গভীর হয়ে যায়। ইউনিটির এই স্পিরিটের সঙ্গে আগামী মাসে গুজরাটের বিভিন্ন অংশে সৌরাষ্ট্র তামিল সঙ্গমম হতে চলেছে। সৌরাষ্ট্র তামিল সঙ্গমম 17 থেকে 30 এপ্রিল পর্যন্ত চলবে।
মনের কথায় কিছু শ্রোতা নিশ্চয়ই ভাবছেন, গুজরাটের সৌরাষ্ট্র আর তামিলনাড়ুর সম্পর্ক কিসের? বস্তুত বহু শতাব্দী আগে সৌরাষ্ট্রের অনেক লোক তামিলনাড়ুর অনেক জায়গায় বসবাস শুরু করেন। এই লোকেদের আজও সৌরাষ্ট্রী তামিল নামে অভিহিত করা হয়। তাদের খাদ্যাভ্যাস, জীবনচর্চা, সামাজিক রীতিনীতিতে আজও সৌরাষ্ট্রের কিছু কিছু ঝলক দেখতে পাওয়া যায়। এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে তামিলনাড়ু থেকে অনেক লোক আমাকে প্রশংসাসূচক চিঠি লিখেছেন। মাদুরাই থেকে জয়চন্দ্রনজি একটি বিরাট বড় হৃদয়স্পর্শী চিঠি লিখেছেন। তিনি বলেছেন, 1000 বছর পর প্রথমবার কেউ সৌরাষ্ট্র তামিলের এই সম্পর্কের বিষয়ে ভেবেছেন। সৌরাষ্ট্র থেকে তামিলনাড়ু এসে বসবাসকারী লোকেদের জিজ্ঞাসা করেছেন। জয়চন্দ্রনজির কথাগুলি হাজার হাজার তামিল ভাই বোনের অভিব্যক্তি। বন্ধুরা, মনের কথার শ্রোতাদের আমি আসামের সঙ্গে যুক্ত একটি খবরের বিষয়ে বলতে চাই। এটা এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে শক্তিশালী করে। আপনারা সবাই জানেন যে আমরা বীর লসিত বরফুকনের 400তম জন্মজয়ন্তী পালন করছি। বীর লসিত বরফুকন অত্যাচারী মুঘল সুলতানদের হাত থেকে গুয়াহাটিকে মুক্ত করেছিলেন। আজ দেশ এই মহান যোদ্ধার অদম্য সাহসের সঙ্গে পরিচিত হচ্ছে। কিছুদিন আগে লসিত বরফুকনের জীবনের উপর একটি প্রবন্ধ লেখার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। আপনারা এটা জেনে আশ্চর্য হবেন যে এর জন্য প্রায় 45 লাখ লোক প্রবন্ধ পাঠিয়েছেন। এটা জেনে আপনারা খুশি হবেন যে এটা এখন একটা গিনেস রেকর্ড হয়ে গেছে। আর তার থেকেও বেশি খুশি হওয়ার বিষয় হলো বীর লসিত বরফুকনের উপরে যে নিবন্ধ লেখা হয়েছে সেগুলি প্রায় 23টি আলাদা আলাদা ভাষায় লিখে লোকেরা পাঠিয়েছেন। তার মধ্যে অসমীয়া ভাষা ছাড়া হিন্দি, ইংরেজি, বাংলা, বোড়ো, নেপালি, সংস্কৃত, সাঁওতালির মতো ভাষাতেও প্রবন্ধ এসেছে। আমি এমন প্রয়াসে অংশ নেওয়া সব লোকেদের অন্তর থেকে প্রশংসা করছি। আমার প্রিয় দেশবাসী, কাশ্মীর বা শ্রীনগরের কথা হলেই সবার আগে আমাদের সামনে তার গিরিখাত আর ডাল লেকের ছবি ভেসে আসে। আমাদের মধ্যে অনেকেই সেই ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে চান। কিন্তু ডাল লেকের আরেকটি বিশেষত্ব আছে। ডাল লেক খুব স্বাদু লোটাস স্টেমস অর্থাৎ পদ্মের ডাঁটি বা কমল কাঁকড়ির জন্য বিখ্যাত। পদ্মের ডাঁটিকে দেশের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নামে জানা যায়। কাশ্মীরে একে নাদরু বলা হয়। কাশ্মীরের নাদরুর ডিমান্ড ক্রমশই বাড়ছে। এর চাহিদার কথা ভেবে ডাল লেকে নাদরুর চাষ করেন যে কৃষকরা, তারা একটি এফপিও বানিয়েছেন। এই এফপিওতে প্রায় 250 জন কৃষক সামিল হয়েছেন। আজ এই কৃষকরা নাদরু বিদেশেও পাঠাতে শুরু করেছেন। এই কিছুদিন আগেই এরা ইউএইতে 2 দফায় এই নাদরু পাঠিয়েছেন। এই সাফল্য কাশ্মীরের নাম তো উজ্জ্বল করবেই, সঙ্গে সঙ্গে শত শত কৃষকের আয়টাও বাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, কাশ্মীরের লোকেদের কৃষির সঙ্গে যুক্ত এমনই আরেকটি প্রয়াস হালফিল সময়ে সাফল্যের সুগন্ধ ছড়াচ্ছে। আপনারা ভাবছেন সাফল্যের সুগন্ধ কেন বলছি, কিন্তু কথাটা তো সুগন্ধেরই। সুগন্ধের কথাই এটা। আসলে জম্মু কাশ্মীরের ডোডা জেলায় একটি এলাকা আছে ভদরবাহ। এখানকার কৃষকরা দশকের পর দশক পারম্পরিক ভুট্টার চাষ করেন। কিন্তু কিছু কৃষক কিছু অন্যরকম করবেন ভেবেছিলেন। তারা ফ্লোরিকালচার অর্থাৎ ফুল চাষ করার সিদ্ধান্ত নেন। আজ সেখানে
2500 অর্থাৎ 2500 কৃষক ল্যাভেন্ডারের চাষ করছেন। তারা কেন্দ্রীয় সরকারের অ্যারোমা মিশন থেকে সহায়তা পাচ্ছেন। এই নতুন চাষ থেকে কৃষকদের আয় অনেকটা বেড়েছে, আর এখন ল্যাভেন্ডারের সঙ্গে সঙ্গে তাদের সাফল্যের সুগন্ধ দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, যখন কাশ্মীরের কথা আসে, পদ্মের কথা আসে, ফুলের কথা হয়, সুগন্ধের কথা হয়, তখন পদ্মের উপর বিরাজমানা মা শারদার কথা স্মরণে আসা খুবই স্বাভাবিক। কিছুদিন আগেই কুপওয়াড়াতে মা শারদার একটি সুন্দর মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো। এই মন্দিরটি সেই রাস্তার উপর নির্মিত যেখানে কোনো এক সময় লোকজন শারদা পীঠ দর্শন করতে যেতেন। এই মন্দির নির্মাণে স্থানীয় লোকেরা খুবই সহায়তা করেছেন। জম্মু কাশ্মীরের লোকেদের এই শুভ কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় দেশবাসী, এইবারের মনের কথা এতটাই। আগামীবার আপনাদের সঙ্গে মনের কথার 100তম পর্বে দেখা হবে। আপনারা সবাই আপনাদের পরামর্শ অবশ্যই পাঠান। মার্চের এই মাসে আমরা দোল থেকে নবরাত্রি পর্যন্ত অনেক পরব আর উৎসবে ব্যস্ত থেকেছি। রমজানের পবিত্র মাসও শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনেই শ্রীরাম নবমীর মহাপর্বও আসছে, আর তারপরেই মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে আর ইস্টারও এসে পড়বে। এপ্রিল মাসে আমরা ভারতের দুই মহাপুরুষের জন্মজয়ন্তী পালন করি। এই দুই মহাপুরুষ হলেন মহাত্মা জ্যোতিবা ফুলে আর বাবা সাহেব আম্বেদকর। এই দুই মহাপুরুষই সমাজে ভেদভাব মিটিয়ে দেওয়ার জন্য অসাধারণ কাজ করেছেন। এখন আজাদির অমৃতকালে এই মহান ব্যক্তিত্বদের থেকে শেখার আর নিরন্তর প্রেরণা নেওয়া প্রয়োজন। আমাদের নিজেদের কর্তব্যকে সবার আগে রাখতে হবে। বন্ধুরা, এই সময় কিছু জায়গায় করোনাও বাড়ছে, সেই জন্য আপনাদের সকলের সাবধানতা অবলম্বন করতে হবে। স্বচ্ছতাকে মাথায় রাখতে হবে। আগামী মাসের মনের কথা 100তম পর্বে আমরা আবার একসঙ্গে হব। ততদিনের জন্য আমাকে বিদায় দিন। ধন্যবাদ। নমস্কার। धन्यवाद। नमस्कार।